আবারও দ্রুত নির্বাচনের দাবিতে সরব বিএনপি। নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বেশ কিছু দাবিতে আগামীকাল থেকে রাজপথে নামছে দলটি। এর আগে নির্বাচনের বিষয়ে সরকারকে তাগিদ দিতে গতকাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন হবে এমন আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। কিন্তু এখন প্রশ্ন হলো, ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে কি? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জয়ী সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। তাহলে কি ডিসেম্বরে নির্বাচন? এই শিরোনামে আজকের আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। সেই সঙ্গে আরও আছেন শহীদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মোস্তফা কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে ডিসেম্বরে নির্বাচন হবে, এই বিষয়ে আসলে রাজনৈতিক অঙ্গনে ঐক্যমত্য তৈরি হবে কিনা? আমরা যেমনটি দেখলাম, গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন হবে তার সব রাজনৈতিক দলের চাওয়ার উপর নির্ভর করবে। সম্ভাবনা কতটুকু দেখেন? জি, প্রশ্নটার মধ্যে দুটো জবাব স্পষ্ট। ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে কাজ করছে সরকার, এই ছিল তথ্যটা এরকম। সেটা বরাত দিয়ে এসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাতে। অর্থাৎ প্রধান উপদেষ্টা তাদেরকে সেটা আশ্বস্ত করেছেন ওনার বক্তব্য অনুযায়ী। তো কথা কিন্তু ওখানে শেষ হয়ে যেতে পারত। এবার দ্বিতীয় অংশ যেটা পরিষ্কার করে বলেছেন প্রধান উপদেষ্টার তথ্য সচিব, তিনি বলেছেন এর আগে একটা কাজ আছে। কাজটা হচ্ছে সবগুলো দল সেটা চাই কিনা, অর্থাৎ তাদের সাথে আরও কথাবার্তা আছে, বৈঠক আছে, আলাপ আছে, সংলাপ আছে। তাহলে এখানে একটা কিন্তুর অবকাশ রয়ে গেল। তো ডিসেম্বরে নির্বাচন চায় না এরকম স্পষ্ট করে আমাদের সামনে কিন্তু এখন পর্যন্ত নেই। এই ক্ষেত্রে জামাতে ইসলামের বক্তব্যকে আমরা বিএনপির অবস্থানের বিপক্ষে একটা রচনা করি। তাদের বক্তব্যের মধ্যে একটু হেরফের আছে। জামাতের দিক থেকে এখনো বলা হয়নি যে তারা ডিসেম্বরে নির্বাচন চায় না। কিন্তু সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যেমনটি বলেছে, মৌলিক সংস্কার না করে ভোট করলে নির্বাচনকে গণহত্যা করা হবে। মৌলিক সংস্কার বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? মৌলিক সংস্কার বলতে তিনি অবশ্যই তার মতো কতগুলো বিষয় বুঝিয়েছেন। তো আমরা আমাদের জায়গা থেকে যে মৌলিক সংস্কারগুলো দেখি বা চিন্তা করি, যে যেন 2014 সালের মতো বা 18 সালের মতো বা 24 সালের মতো দিনের ভোট রাতে অথবা বিনা ভোটে অথবা আমি ডামে সামিতে নির্বাচনটা না হয়। একটা তো নির্বাচনটাই সব কিছু নয়, তার আগে তো অনেক কিছু আছে। কারণ গত 3টা মেয়াদে নির্বাচনের যেই ব্যবস্থা বা যে বন্দোবস্ত আমরা দেখেছি, এতে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে এখনও ওই অভিজ্ঞ লোকজন আছেন যারা 3 দিনের মধ্যে নির্বাচন করে ফেলতে পারবেন, অথবা আগামীকাল নির্বাচনের শিডিউল ঘোষণা করলে আজকে তারা রেজাল্ট সহ দিয়ে দিতে পারবেন। এত এক্সপার্ট তারা হয়ে গেছেন। তো এখন পর্যন্ত ওখানে কিন্তু কোনো কুল কিনারা হয়নি। আজ পর্যন্ত 24 সালে, এর আগে 18 সালে, এর আগে 24 সালে, 14 সালে নির্বাচনের এই ম্যানিপুলেটগুলো যারা করেছিলেন তাদেরকে শনাক্ত করার একটা দাবিও আমরা দেখিনি। যারা বলতে কয়েকটা ব্যক্তি, নির্বাচন কমিশনাররা, প্রধান নির্বাচন কমিশনার, আর প্রতিটি জেলায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, ওসি সাহেব, তারা কিন্তু প্রত্যেকে বহাল তবিয়তে আছেন, কেউ আরও একটু ভালো পজিশনও আছেন। তো কোনো দল থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত খেয়াল করিনি যে বলা হোক বা দাবি আসুক যে এদেরকে শনাক্ত করেন। তো এদেরকে শনাক্ত করতে কিন্তু কোনো সংস্কার কমিশন করা লাগে না, কোনো কমিটিও করা লাগে না, ওটা বের করা 5 মিনিটের কাজ। নির্বাচনের বিষয়ে স্পষ্টভাবে না বললেও গতকাল কিন্তু বিএনপির পক্ষ থেকে এই দাবিটিও জানানো হয়েছে যে ফ্যাসিবাদের দোসরদের প্রশাসন থেকে যেন অপসারণ করা হয়। জি, তো সেই ক্ষেত্রে প্রশাসনের কোন স্তর থেকে সেটা পরিষ্কার করা হয়নি। বিএনপি যেরকমটা বলছে, যখন যদি সত্যি প্রধান উপদেষ্টা তাদেরকে বলে থাকেন যে নির্বাচনের মধ্যেই, ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচনের চেষ্টা করছেন, এটা তিনি আগেও বলেছেন যে যদি একটু জলদি হয় তাহলে এবছরের শেষ দিকে। তো শেষ দিকে বলতে আমরা মার্জিন সচরাচর ডিসেম্বরে মনে করি, অথবা আগামী বছরের প্রথমার্ধে। তো প্রথমার্ধে বলতে আমরা জুন মনে করি, জুন পর্যন্ত মনে করি যে প্রথমার্ধ বা অর্ধাংশ বলি। তো কথা পরিষ্কার, নতুন কোনো কথা কিন্তু তিনি বলেননি। কিন্তু আমরা এর মধ্য দিয়ে জামাতে ইসলাম যে স্পষ্ট করে কিছু কথা বলছে, অবশ্যই তাদের যুক্তি আছে যে বেসিক যে সংস্কার, মৌলিক সংস্কার, অর্থাৎ প্রশাসন পরিষ্কার করা,
মাঠ পরিষ্কার করা, নির্বাচনের মাঠ পরিবেশ করা, পরিস্থিতি তৈরি করা, একসময় যেটা বিএনপি বলতো লেভেল প্লেইং ফিল্ড, তো এখন ফিল্ড লেভেল আছে এটা কিন্তু আমরা এখনো মনে করতে পারি না। আবার রাজনৈতিক দলগুলোর কিছু টার্ম আছে, এগুলো ব্যাখ্যা আমাদের মতো তাদের সাথে মিলবে না। বিএনপি এখনও কিন্তু গতকালও তারা যেটা বলেছে, আজও বলেছে যে তারা রোড ম্যাপ চায়। তো আমরা আমাদের গণমাধ্যমের জায়গা থেকে কিন্তু ডিসেম্বর যদি ধরি তাহলে আমরা রোডও দেখছি, ম্যাপও দেখছি। কিন্তু যেহেতু তারা একটা বিশাল রাজনৈতিক দল, তাদের দেখায় আর আমাদের দেখায় একটু রকম ফেরাচ্ছে। তো ওখানে জামাতের কথা একটু বেশি স্পষ্ট। জামাত নেতাদের বা জামাতের নেতৃত্বে যারা আছেন তাদের কথা বা বাক্য বরাবরই একটু ভিন্নতর হয়। কিন্তু আমরা যেটা ব্যাখ্যা করে ফেলি দুই লাইন বাড়িয়ে, যে জামাত ডিসেম্বরে নির্বাচন চায় না, জামাত ডিসেম্বরে নির্বাচন চায় না, এই ধরনের কোনো তথ্য আসলে নেই। অর্থাৎ তারা একটা চাপ প্রয়োগ করতে চায়। আবার বিএনপি একটু জলদি চায়। তো যদি ডিসেম্বরের নির্বাচন জানুয়ারিতে, ফেব্রুয়ারি, মার্চেও হয় তাতে খুব একটা সমস্যা হবে বলে তো মনে হয় না। কারণ যেখানে আমরা 15 বছর 7 মাস কি নাহালতে, কি দুর্যোগে, কি দুর্বিপাকে ছিলাম, এক ধরনের আযাবের মধ্যে ছিলাম, তারা আরও বেশি ছিলেন। মাত্রাগতভাবে আমরা গণমাধ্যম ছিলাম এক ধরনের, রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি, জামাতে ইসলামী সহ অন্যান্যরা তারা আরও দুর্গতিতে ছিলেন, তারা জুলুমের শিকার ছিলেন। কিন্তু তাদের কারো কারো কথাবার্তায়, শব্দে, বাক্যে এবং কখনো কখনো বডি ল্যাঙ্গুয়েজে খেয়াল করবার মতো যে মনে হয় যেন তারা ভুলে গেছেন ওই 15 বছর 7 মাসের কথা। বিশেষ করে 5 আগস্টের কথাও বোধহয় ভুলে গেছেন কারো কারো তৎপরতায় মনে হয়। কারণ তারা ওই যে নির্বাচনটাকেই 1 নম্বরে নিয়ে আসতে চাচ্ছেন। এর আগে যে সংস্কারের বিষয় আছে, আর মাঝে যে যারা গণহত্যা চালিয়েছে, খুন চালিয়েছে, গুম করেছে, তাদের বিচারের একটা বিষয় আছে। ওই বিষয়টা দেখেন আপনি গত কয়েকদিন কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে, খুব একটা আলোচনায় আসছে না। তো যারা স্বজন হারিয়েছে ওই পরিবারগুলোর কথা একবার ভাবেন, ওই ঘরগুলোতে কিন্তু কান্নাকাটি চলছে। যারা আহত আছে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে, চিকিৎসার খরচ ঠিকভাবে হচ্ছে না। গতকালও কিন্তু প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছে যে সকল গুম, খুন এবং হত্যাকাণ্ডের বিচার হবে এবং বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। তিনি সুবিচার নিশ্চিতের কথা জানিয়েছেন। সুবিচারের প্রশ্ন একটু অবশ্যই সময় সাপেক্ষ, কিন্তু এখানে আবার এই কথাও উল্লেখ করতেই হবে, মানবাধিকার লঙ্ঘন বা মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিচার আমরা এর আগে 13-14 সালে দেখেছি। তো হ্যাঁ, একটা বিচার হয়েছে, বিচারের নামে ওখানে কিন্তু আমরা তামাশাও দেখেছি। যে মিরপুরে একজন কসাই কাদের আছেন, যে তাকে বানিয়ে দিতে হবে জামাতের কাদের মোল্লা। পিরোজপুরে একজন দেলোচোরা আছেন, তাকে বানিয়ে দিতে হবে যে এটাই হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদী। অর্থাৎ এই যে নাটকগুলো তৈরি করা, ওই মর্মে সাক্ষী জোগাড় করা, সাক্ষীদেরকে 2-4 দিন কিছু শেখানোর পর আবার মুখস্থ করা যে কি সাক্ষী তুমি দেবা, এরপরে তুমি রাতে থাকবা কোথায়, তোমার জন্য সেফ হাউস করা হয়েছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। প্র্যাকটিক্যালি দেখা গেছে ওই সাক্ষী আদালতে গিয়ে যেটা শিখিয়ে দিয়েছে সে অন্য একটা বলে ফেলেছে। অর্থাৎ ওই তামাশা কিন্তু এবার করা লাগছে না, একদম রক্তের দাগ টাটকা প্রমাণ হাতে নাতে। অতএব এখানে প্রথমত যেমন তামাশা করা লাগছে না, দ্বিতীয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করার বিষয়েও কিন্তু পরিবেশ আছে, পরিস্থিতি আছে। এখন পর্যন্ত আমাদের কাছে যেই তথ্য, আদালতে কোনো আসামিকে যারা আছেন এখন পর্যন্ত তাদেরকে কাউকে দেলোচোরা সম্বোধন করা হয়নি, অথবা কাউকে খুনি, ধর্ষণকারী বা আজেবাজে নামে সম্বোধন করা হয়নি। আমাদের যারা প্রসিকিউটর আছেন তারা খুব সম্মানের সাথেই তাদেরকে জিজ্ঞাসাবাদও করছেন, আদালতে নিচ্ছেন, সম্মান তারা পাচ্ছেন, আত্মীয় স্বজনরা দেখা করছেন। তো এটাও তো একটা বিচারের মানদণ্ড, অবশ্যই আন্তর্জাতিক মানের। কারণ আমাদের এবারের অঘটনটা শুধু যেন ফৌজদারি মামলা নয়, এটার সাথে আন্তর্জাতিক মানদণ্ডের বিষয় আছে। তো এই ক্ষেত্রে সরকারকে অবশ্যই সেটা নিশ্চিত করতে হবে। আর নিশ্চিত করতে গেলে একটু সময় লাগে, কারণ যে খুন করে, হত্যা করে, সে কিন্তু দুপুরে ডিসিশন নেয়, বিকালের মধ্যে কাজটা শেষ করে ফেলে। আবার যখন বিচারের প্রশ্ন আসবে তখন এত দ্রুত কিন্তু করা যায় না, এটা স্বাভাবিক। তো এখন যদি কারো কারো একটা প্রত্যাশা আছে যে যেভাবে খুন করা হয়েছে ওইভাবে দ্রুত বিচারটা হয়ে যাক, যদি বিচার করতে হয় তাহলে সময় লাগবে। ধন্যবাদ ধৈর্য আমাদের ধরতে হবে। পরবর্তী অংশে আবারও ফিরছি। জনাব শহীদুল ইসলাম, আমরা এই মুহূর্তে দেখছি যে নির্বাচন ইস্যুতে 3 ভাগে বিভক্ত রাজনৈতিক অঙ্গন। বিএনপি চাইছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, আমরা দেখছি জামায়াতে ইসলামী আবার সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে আবার ছাত্ররা বলছে আগে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে, তারপরে নির্বাচন। সবকিছু মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন হবার সম্ভাবনা কতটুকু দেখেন? তো ধন্যবাদ প্রথমেই আপনাকে, আপনার মাধ্যমে দেশ টিভির দর্শক শ্রোতাদেরকে। তো আপনি যে বিষয়টি নিয়ে এসেছেন সেখানে
যেটি বললেন যে রাজনৈতিক দলগুলো তিনটি ভাগে বিভক্ত এখন নির্বাচনকে এই ইস্যুটাকে নিয়ে। তো দেখুন, আমার মনে হয় যে শুধু নির্বাচন নিয়ে তিন ভাগে বিভক্ত কথাটি বোধহয় সঠিক হবে কিনা, আমি যদি এটাকে একটু ব্যাখ্যা করতে যাই এইভাবে যে সংস্কার কিন্তু সবাই চাচ্ছে। সবাই কালকে বিএনপির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, সেখানে তারা নির্বাচন চেয়েছেন এবং 4 পৃষ্ঠার একটি চিঠি প্রধান উপদেষ্টাকে দিয়েছেন এবং সেখানে কিছু নির্দিষ্ট সংস্কারের কথা উল্লেখ করেছেন। তো সেই সংস্কারগুলো করবার কথা বলেছেন নির্বাচনের আগে। তো এখন দেখতে হবে যে নির্বাচন যত দ্রুতই চাই না কেন সেই সংস্কারগুলো করার একটা বিষয় তো অবশ্যই আছে। তো সেই সংস্কারগুলো করতে কতটা সময় লাগবে? আমরা যদি বলি আগের নির্বাচনের কথা ধরি, যে পিছনের আমরা 3-4টি নির্বাচনের কথা মোস্তফা কামাল ভাই বললেন, যে গত নির্বাচনের কথা যদি দিনের ভোট রাতে যেই প্রশাসন করে দিয়েছে সেই প্রশাসনকে শপথে বহাল রেখে কি আপনি একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করতে পারেন কিনা, এটি জাতি প্রত্যাশা করে কিনা, সেই বিষয়টি মাথায় রাখতে হবে আমাদের প্রথমেই। তো আরেকটি বিষয় আছে যে আমরা যেহেতু সংস্কারের কথা বলছি, এর মধ্য দিয়ে যেই একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা পট পরিবর্তন, একটা নতুন পরিবেশ আমরা পেলাম, নতুন একটা সমাজ, একটা রাষ্ট্র পেলাম, সেইখানে যেই রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে যেই জীবনগুলো চলে গেল, সেই জীবনগুলো যাদের গেল তাদের স্বজন, তাদের পরিবারের বিচারের দাবি রয়েছে। সেই বিচারগুলো না করে আপনি নির্বাচনের দিকে যদি যান, তাহলে সেই পরিবারগুলোকে, সেই 30,000 আহত লোককে আপনি কি জবাব দেবেন যে আমাদের কি হলো? আমরা হসপিটালে থাকতে আপনারা নির্বাচন ক্ষমতা নিয়ে যেভাবে মাতামাতি করছেন, এটি নিয়ে আরেকটি প্রশ্ন তৈরি হবে। আমার মনে হয় যে ন্যূনতম এই হত্যাকারীদের, গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। এটি সংস্কারের একটি প্রথম শর্ত হচ্ছে যে হত্যাকারীদেরকে বিচারের আওতায় আপনার আনতে হবে যারা। এরপরে আপনার প্রশাসনকে সংস্কার করতে হবে, যেটি বলা হয়েছে লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা বলেছি। তো সেটি আগে দেখা গেছে আগের অনেক নির্বাচনে, যেই গত নির্বাচনের আগের নির্বাচনে যখন বিএনপি সহ যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তখন তারা একেবারে পুরো নির্বাচন জুড়ে তাদের দাবি ছিল যে প্রশাসনকে সংস্কার করতে হবে। তো সেই দাবিতে কর্ণপাত করেননি বিগত সরকার। তো এখন তো সেই প্রশাসনিক ক্ষমতায় রয়েছে। তো এখন আমরা যদি সেই প্রশাসনকে রেখে একদিকে বক্তব্য দেই যে ফ্যাসিবাদের দোসরদেরকে সরাতে হবে, আর একদিকে বলি আবার দ্রুত নির্বাচন দেন, যে সরকার এখন ক্ষমতায় আছে তাদের কতটুকু এই লোড নেবার শক্তি আছে, এই বিষয়টিও কিন্তু মাথায় রাখতে হবে। সেটি মাথায় না রেখে তাদের যদি আমরা দিনের পর দিন প্রেশারাইজ করতে থাকি, তাদেরকে চাপ প্রয়োগ করতে থাকি, তাহলে তারা কি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, সংস্কার করবেন, না নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী নির্বাচন দিয়ে আগাবেন? তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বরঞ্চ জামাত ইসলামী যে কথাটি বলেছে, আমি যেটি কথাটি বললেন, জামাতের আমির বলেছে যে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই। তো তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যৌক্তিক সময় কতটুকু? তো বিএনপির পক্ষ থেকেও কিন্তু প্রথমে আমরা এই কথাটি শুনেছি, কিন্তু এখন সেই জায়গা থেকে কেন সরে এসে দ্রুত নির্বাচনের জন্য আমরা চাপ প্রয়োগ করছি? তো আমরা যদি বলি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে একটি অনির্বাচিত সরকার, তারা বেশি দিন ক্ষমতায় থাকলে রাষ্ট্রের পরিস্থিতি ভিন্ন দিকে চলে যেতে পারে, এটি তাদের একটি শঙ্কার জায়গা। তো নিঃসন্দেহে নির্বাচিত সরকার যখন ছিল, নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে বিগত ফ্যাসিবাদী সরকারকে কিন্তু সরাতে পারেনি। এবার একটি অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারের পতন হয়েছে। যারা এই অভ্যুত্থানে যুক্ত ছিল, যারা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, তারা তো এই বাংলাদেশের জনগণের অংশ। তাদের সমর্থনের কোনো মূল্য নাই। অবশ্যই তারা এদেশের মানুষের সমর্থন নিয়েই তো ক্ষমতায় আছে এবং এই সরকারকে পতন ঘটিয়েছে। সুতরাং আমি বলবো যে নির্বাচন দরকার গণতান্ত্রিক রাষ্ট্রে। তো সেই নির্বাচনের জন্য যৌক্তিক সময়টা, আমিও আবারও সেটিকে রিপিট করি যে যৌক্তিক সময়টুকু দিতে হবে। এবং এই যৌক্তিক সময় বলতে আমি এটা বুঝাই যে ফ্যাসিবাদের দোসর যারা আছে বিভিন্ন সেক্টর থেকে, তাদেরকে সেখান থেকে রিমুভ করার জন্য যে সময় লাগে দিতে হবে। যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করবার জন্য যতটুকু সময় লাগে বিচারের আওতায় আনতে সেই সময়টুকু দিতে হবে। এরপরে যে নানা অসঙ্গতি সমাজে রয়েছে রাষ্ট্রের মধ্যে, সেই অসঙ্গতিগুলো দূর করে আমাদের একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করার পরে নির্বাচনের পরিবেশ তৈরি হবে বলে আমরা মনে করি। এবং সেই সময়টি নির্বাচনের জন্য একটি উপযুক্ত সময়, সেই সময়টি হলেই নির্বাচন দেওয়া উচিত। শহীদুল ইসলাম, প্রধান উপদেষ্টাও কিন্তু নির্বাচনের দুটো সম্ভাব্য সময়
এর আগে আমরা ঘোষণা করেছে দেখেছি, এর মধ্যে একটি কিন্তু ডিসেম্বর। সেই জায়গা থেকে ডিসেম্বরে যদি নির্বাচন হয় কতটুকু সংস্কার বাস্তবায়ন করা সম্ভব, সেই আলোচনায় ফিরতে চাই একটা বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সম্ভাব্য সময়সীমার একটি ডিসেম্বর। ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে কতটুকুন সংস্কার বাস্তবায়ন সম্ভব? জি, আমি এই বিষয়টি বলছিলাম। ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে কতটুকু সংস্কার সম্ভব। আসলে আমার মনে হয় যে যতটুকু সংস্কার না করলে একটি নির্বাচনের পরিবেশ তৈরি হবে না, অতটুকু সংস্কার করা উচিত আমার মনে হয়। সেটির জন্য যদি ডিসেম্বর না হয় আরও 6 মাস বৃদ্ধি করতে হয়, সেই সময়টুকু রাজনৈতিক দলগুলোর দেওয়া উচিত এই সরকারকে, এটি আমি মনে করি। তো সেক্ষেত্রে যেই সংস্কারটুকু এখন দরকার, আমি আগেও বলেছি যে প্রশাসনকে একেবারে ঢেলে সাজানো দরকার। এই জায়গায় একেবারে পুরোপুরি সংস্কার না হলে আমরা যেই প্রত্যাশিত নির্বাচন, যেটি অংশগ্রহণমূলক নির্বাচন এবং একটি লেভেল প্লেইং ফিল্ডের যে নির্বাচনের প্রত্যাশা এদেশের জনগণের, সেই নির্বাচনটি আমার মনে হয় যে প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থেকে যাবে। আমরা গণঅভ্যুত্থানের পর থেকে দেখছি যে প্রশাসনে ব্যাপক রদবদল হলো, আদৌ সংস্কার হলো কি? ব্যাপক রদবদল বলতে কিছু রদবদল হয়েছে, কিন্তু সংস্কার কি হয়েছে বলেন তো? সেখানেই আমার প্রশ্ন। না, সেখানেই যে এক জায়গার লোককে আরেক জায়গায় নিয়ে বসিয়ে দেয়া হয়েছে। তো সংস্কার এতটুকু। এখানে যে সংস্কারের কথা আমরা বলছি, যারা বিগত সরকারকে ফ্যাসিবাদের দানবে পরিণত করবার জন্য সহযোগিতা করেছে বিভিন্ন জায়গা থেকে, এটার সহযোগী যারা ছিল তাদেরকে তো সেখান থেকে রিমুভ করতে হবে। সেখান থেকে এক জায়গা থেকে সরাই আরেক জায়গায় দিলে তো সে একই কাজ হবে। সুতরাং এতটুকু এই পরিবর্তন দিয়ে আমার মনে হয় যে সংস্কারের যে প্রত্যাশা সেটি পূরণ হবে না। সংস্কারটি করতে হবে এবং এখানে ভালো লোক যেখানে আছে সেখানে এই তাদের এই খারাপ লোকগুলোকে সেখান থেকে সরিয়ে দিয়ে, যারা ফ্যাসিবাদের দোষে সরিয়ে দিয়ে সেখানে ভালো লোক আপনাকে রিপ্লেস করতে হবে। সেটা না হলে আসলে যে সংস্কারের কথা বলি সেটা আসলে সম্ভব নয়। আর ডিসেম্বরের মধ্যে সেই সংস্কার আমরা যেটা বলছেন আপনি, সেই সংস্কার আমরা কি সংস্কার চাই, তো সেই সংস্কারটা এদেশের মানুষ কি সংস্কার চায় সেটি তারা বলেছে। আমরা যেই সংস্কারটা চাই যে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সেই সমাজে বিভিন্ন সেক্টরে ভালো লোকগুলোকে আমরা চাই। তো আমরা যদি মনে করি যে আজকে যারা যেখানে বসে আছেন সেখান থেকে তাদের কাছ থেকে আমরা ভালো কাজ যদি পেতে চাই, সেটি আসলে কি সম্ভব কিনা, এটি সাধারণ মানুষ কি মনে করে, এদেশের বিপ্লবীরা কি মনে করে, তাদের কাছ থেকে তাদের বক্তব্যগুলো শোনা দরকার। তাদের বক্তব্যগুলো ইতিমধ্যেই আমাদের কাছে চলে এসছে। সুতরাং আমার মনে হয় যে যেই সংস্কারের জন্য সময়টুকু, এটি সরকার বিভিন্ন চাপের কারণে হয়তো এটি বলতে বাধ্য হচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে। আমার কাছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে, কারণ বড় রাজনৈতিক দলগুলো যখন এই বারবার সেই একই দাবি তুলছে, কারণ সেই দাবি তুলবার পিছনে তাদের আরেকটি রাজনৈতিক দলগুলোর ভিতরে একটি শঙ্কার জায়গায় কাজ করতেছে আমার মনে হয়। আর সে কারণে সরকারে যারা রয়েছেন এখন, তারাও সেই চাপটি পুরোপুরি নিতে পারছেন না চাপ মোকাবেলা করবার জন্য। তার কারণে তারাও নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়ে তারা নির্বাচনটি দিতে পারবেন কিনা সেটি দৃশ্যমান হবে আরও কিছুদিন যাওয়ার পরে। এখন এই কথাগুলো আসলে পরিষ্কার করে বলবার সময় মনে হয় হয়নি। আরও কিছুদিন যাওয়ার পরে আমরা বুঝবো যে সংস্কার কতটুকু করতে পারলেন তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী। সেটি যদি না পারেন তাহলে আমরা যেই আশঙ্কার কথা বিভিন্ন জায়গা থেকে আসছে, সেই আশঙ্কা কিন্তু আবারও এটি প্রমাণিত হবে। আর সেই আশঙ্কার মধ্যে দিয়ে যদি আরেকটি নির্বাচনের রোডম্যাপের কথা বলছি, আরেকটি নির্বাচন ঘোষণা করে দেওয়া হয়, একটি নির্বাচন হয়, তাহলে যেই ফলাফল জনগণ প্রত্যাশা করে, যেই বৈষম্যহীন সমাজ প্রত্যাশা করে, একটি চাঁদাবাজ মুক্ত সমাজ প্রত্যাশা করে, সেটি হবে কিনা সে ব্যাপারে নানা ধরনের প্রশ্ন আছে জনগণের মধ্যে। ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম। মোস্তফা কামাল, একই বিষয় আপনার কাছেও জানতে চাই। আপনার এখানে একটা বিষয় একদম পরিষ্কার, কিন্তু আমরা জটিল করে ফেলছি বা রাজনৈতিক দলগুলো জটিল করে ফেলছে। সংস্কার অর্থ মেরামত করা, আরো সোজা বাংলা বললে ভালো হয়ে যাওয়া। কিছু ভেজাল করেছি আগে, এখন আর করব না, এই তো সাদামাটা কথাটা। তো সংস্কার কি করব সেটা এখনো আলোচনায় কিন্তু আসেনি। আমাদের যে কমিশনগুলো 7-8টা কমিশন তাদের প্রস্তাব দিয়েছে, সুপারিশ দিয়েছে। তো প্রস্তাব বা সুপারিশ কিন্তু সিদ্ধান্ত নয়। এইগুলো একটা অন্তর্বর্তী সরকারের 6 মাস পেরিয়ে গেছে। জি, তো এই সময়ের মধ্যে দেখেন
খেয়াল করবার মতো বিষয়, সিদ্ধান্ত নয় মাত্র প্রস্তাব অথবা সুপারিশ, এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভিন্ন মত আসা শুরু হয়েছে। প্রশাসনিক সংস্কারে আমলারা কিন্তু এর মধ্যে নাখোশ হয়েছেন, সেটা তারা জানানো শুরু করেছেন সংস্কারের প্রস্তাবগুলোতে। আমি সুনির্দিষ্ট করে যাচ্ছি না, দুই একটা বলি। যেমন প্রশাসন সংস্কারে যেই ডিসি সাহেবদের বাংলা তর্জমাটা কারেকশন করতে বলা হয়েছে, যে ডিসি সাহেব অর্থ হচ্ছেন ডিস্ট্রিক্ট কমিশনার অথবা ডেপুটি কমিশনার, কিন্তু তারা বাংলা তর্জমা করেন জেলা প্রশাসক। এটাই তর্জমা খাটে না, ডিসি অর্থ জেলা প্রশাসক না। এখানে রোগটা হচ্ছে যে আমাদের আমলারা একটু শাসক প্রশাসক এই শব্দগুলো খুব পছন্দ করেন। এমনিতে আমাদেরকে তুষ্ট করার জন্য বলেন যে আমরা কর্মচারী, আমরা আপনাদের সেবক, এটা কথার কথা। তারা দেখেন বাজে প্রতিক্রিয়া দিয়েছে। স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার কঠিন প্রতিক্রিয়া দিয়েছেন নির্বাচন সংক্রান্ত সংস্কারের কয়েকটি সুপারিশ নিয়ে। তিনি বলেছেন এই সুপারিশগুলো বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হয়ে যাবে। ভয়ঙ্কর কথা কিন্তু। অর্থাৎ সংস্কারের বিষয়ে তাদের একটা অ্যালার্জি আছে, শুধু সংস্কারের বিষয়ে না, সংস্কারের প্রস্তাব নিয়েই তাদের এই ধরনের প্রতিক্রিয়া। আবার চারটি প্রদেশ করার কথা বলা হয়েছে, বিএনপি সিরিয়াসলি কিন্তু ওখানে আপত্তি দিয়েছে, বলছে যে না, 4টি প্রদেশ করার কোনো প্রয়োজন নেই। তো হ্যাঁ, আপত্তি আসবে, প্রস্তাব আসবে, আবার একসাথে হবে, কথাবার্তা বলে। শহীদুল ইসলাম যেমনটি বলছিল যে সরকার রাজনৈতিক দলগুলোর চাপে নির্বাচনের কথা বলছে, আসলে কি তাই? আমরা তো বিএনপির পক্ষ থেকে এর আগে অভিযোগ শুনেছি যে সংস্কারের কথা বলে বলে কোথাও ষড়যন্ত্র হচ্ছে কিনা দেখতে হবে। আবার বিএনপি এই অভিযোগ করেছে যে সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। বিএনপির জায়গা থেকে অত্যন্ত সঠিক, কারণ তাদের কাছে গিয়ে যদি বারবার সংস্কার সংস্কার বলা হয়, এটা তাদের জন্য কষ্টের। আমরা সংস্কার নিয়ে কথা বলছি এখন, বিএনপি আরও 2.5-3 বছর আগে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েই রেখেছে। আমাদের কমিশনগুলো থেকে যে সুপারিশ আসছে তার বেশিরভাগই কিন্তু বিএনপির ওই 31 দফার মধ্যে আছে। তো যারা সেটার উৎপত্তি করলেন, তাও আবার কখন উৎপত্তি করলেন? যখন তাদের রাস্তায় দাঁড়ানোর অবস্থা নাই, ঘরে থাকার অবস্থা নাই, তাদেরও নিষিদ্ধ হয় অবস্থা, খালে মাঠে ঘাটে লুকিয়ে থাকে। ওই সময় তারা একটা সংস্কার প্রস্তাব দিয়েছেন। তারা এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিহাস রচনা করেছেন। তো তাদেরকে যদি বারবার সংস্কার পড়ানো হয়, শেখানো হয়, বা কানের কাছে গিয়ে স্লোগান দেওয়া হয়, এটা তাদেরকে কষ্ট দেবে, এটাই তো স্বাভাবিক। তো এরপরও তারা কিন্তু বলছে না যে তারা সংস্কার চাচ্ছে না, সংস্কার ছাড়া নির্বাচন হোক, এটা কিন্তু বিএনপি এখনো বলেনি। আবার জামাতের দিক থেকে এখনো বলা হয়নি যে সব সংস্কার শেষ করে এরপরে নির্বাচন দেয়া হোক। এগুলো হচ্ছে ব্যাখ্যার কারণে মাঝে মধ্যে অপব্যাখ্যা হয়ে যাচ্ছে। আরেকটা আলোচনা আমরা যেমনটি দেখি মোস্তফা কামাল, যে গণহত্যার বিচারের আগে নির্বাচন নয়, কিন্তু সকল হত্যাকাণ্ডের বিচারকে অন্তর্বর্তী সরকার নিশ্চিত করতে পারবে? আমাদের দেশের বাস্তবতায় যদি আমরা দেখি যে একটি মামলার আসলে রায় হতে হতে বছরের পর বছর চলে যায়। এই দাবিটা যারা করেছেন, বিশেষ করে ছাত্ররা, তো তাদের চেতনার সাথে আমাদের অনেকের চেতনা কিন্তু খুব মিলবে না। আবেগ আছে, অনুভূতি আছে, কারণ তারা মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। তাদের সামনে মৃত্যু ছাড়া আর বিকল্প ছিল না যদি 5 আগস্টে তারা সফল না হতো। এতে করে তাদের যে যাতনা, যে বেদনা, যে আবেগ, ওই জায়গার থেকে তারা তো চাইবেনি যে হত্যাকাণ্ডের বিচার হোক, তারপরে নির্বাচন হোক, যুক্তি আছে তাদের। তো আবার বাস্তবতা হচ্ছে যে অন্তত বিচার শেষ না হোক, কয়েকটা যদি চার্জশিটও সামনে চলে আসে, এর মধ্যে ট্রাইব্যুনাল থেকে জানানো হয়েছে অক্টোবর-নভেম্বর নাগাদ কয়েকটা কথা বলা হয়েছে। এটা তো ভালো খবর, এটা তো দাবির প্রেক্ষিতেই বলতে হয়েছে। অর্থাৎ দাবিও যৌক্তিক নয়, বা চাপ যেটাকে বলবো, দাবির বিকল্প যদি বলে যে চাপ তৈরি করা অথবা প্রেশার তৈরি করা। ছাত্রদের একসময় একটা ডিক্লারেশনও ছিল যে তারা একটু প্রেশার গ্রুপ হিসাবে থাকবে। তো এটা তো খারাপ কিছু না, কারো প্রতিপক্ষ কিন্তু না। এখন একটু গোলমাল বাজছে যেহেতু ছাত্ররা একটা সংগঠন করতে যাচ্ছে, এই নিয়ে একটা বেদনা আছে কারো কারো। বিএনপির একটু বেশি আছে, আবার থাকাই স্বাভাবিক, আবার থাকা উচিত নয়। এই কারণে যে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় সংস্কার করে গিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বড় দাগের সংস্কার, সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, বহুমত বহুপথ একসাথে হবে। তো ওই ক্ষেত্রে একটা নতুন দল হলে এটা বিএনপির আদর্শের সাথে অত্যন্ত মানানসই। কিন্তু ওই ছাত্রদের কিছু কিছু ভাষা, কিছু কিছু দাবি বিএনপিকে ভয় পাওয়ায় যে এসব সংস্কারের নামে সময় ক্ষেপণ করা বা বিচারের দাবির নামে সময় ক্ষেপণ করা, এতে করে বিএনপির সামনে থেকে সমূহ সম্ভাবনার যে ক্ষমতাটা, রাষ্ট্রীয় ক্ষমতাটা, সেটা হাতছাড়া হয়ে যায় কিনা
রাজনৈতিক দল হিসেবে বিএনপি তো ওই কষ্ট সেই সঙ্গে থাকতেই পারে। বিএনপির আশঙ্কা দেখছে যে ছাত্রদের কিংস পার্টি আসতে যাচ্ছে কিনা, স্বাভাবিক। কিংবা সরকারের আনুকূল্যের রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে কিনা। অবশ্যই সেই না। আলোচনায় ফিরবো। মুস্তাফা কামাল, আবারও বিরতির সময় জি, হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। মুস্তাফা কামাল, যে আলোচনায় যেটা বলছিলাম যে এখানে ভাষাগত কারণে বা বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, আর আরও আমার কুমিল্লার অঞ্চলে বলে যে মুখ পণ্ডিতিতে যে বরবাদটা হচ্ছে। মুখ পণ্ডিতিতে বাংলাদেশে কি হয় এটা আমরা 5 আগস্টে দেখেছি না? শেখ হাসিনার নানা কাজে যত না সমস্যা হয়েছে, তার মুখ দোষে আরও বেশি হয়েছে। এই মুখ দোষটা কিন্তু এখনো কোনো না কোনোভাবে চলছে। তো ছাত্ররা বলছে তারা একটা রাজনৈতিক দল করতে চায়, এখানে দোষের কি আছে? আবার বিএনপির থেকে বিএনপি মহাসচিব সেটার প্রতিক্রিয়া দিয়েছেন। আমি পুরোটা পড়েছি, একাধিকবার পড়েছি। তিনি কোথাও সমালোচনা করেননি, কিন্তু গালমন্দ করেননি, অত্যন্ত আদরের সাথে বলেছেন যে যেহেতু তোমাদের কয়েকজন সরকারে আছে, অর্থাৎ উপদেষ্টা আছে 3 জন, তো সরকারে থেকে যদি তোমরা একটা দল করো ওটা গ্রহণযোগ্যতা পাবে না। নিরপেক্ষতার এই প্রশ্ন এটা তো সরকারের জন্য একটা ভালো পরামর্শ, ছেলেদের জন্য একটা ভালো পরামর্শ, কারণ তাদের তো অনেক সমর্থক দেশে আছে। তারা 5 আগস্ট যে বিপ্লবের ফ্রন্ট লাইনে থেকে যা দেখিয়েছে, আপনি ওটাকে সম্মান করবেন না? ওটাকে সম্মান না করে একটা বিরোধ বাঁধানোর জন্য গত কয়েকদিন খেয়াল করে আপনি দেখেন, চট করে একজন বলবে যে সার্জিসের হাতের লেখা ভালো না। হাসনাত আবদুল্লাহর বয়স কম, কত কম? 5 আগস্টের থেকে 6 মাস বেড়েছে, এই তো বয়সটা। বলবে আসিফের ইংরেজিটা খুব ভালো না। অর্থাৎ এগুলো কিন্তু একটা গোলমাল মাদানোর বুদ্ধি। তো আপনি ও যখন এই ইংরেজি কম জানা ছেলেটা আন্দোলন করলো, হাতের লেখা তত সুন্দর না, আন্দোলন করলো, ও খাটো, ওরা দেখতে খুব ভালো লাগে না, ও আন্দোলন করলো, তখন একবারও বলছিলেন যে তুমি খাটো, তোমার হাতের লেখা সুন্দর না, তোমার ইংরেজি উচ্চারণটা সুন্দর হয় না? তখন তাদের আন্দোলনের সুফলটা কিন্তু আপনি নিলেন। এটা আমাদের কুমিল্লা অঞ্চলে বলে যে কার উসিলায় সিন্নি খাও, পীর চিনলা না। পীর বলতে এখানে পীর পয়গম্বর মিন করা হয় না, সিন্নি বলতেও কিন্তু কোনো খাদ্য মনে করা হয় না। জাতীয় কমিটি থেকে ইতিমধ্যে কিন্তু অভিযোগ করা হয়েছে যে তরুণরা রাজনীতি করবে, এটি অনেকেরই সহ্য হচ্ছে না। বিষয়টি কেমন? একদম সহ্য হচ্ছে না, এটাকে ভালোভাবে নেওয়া যায়। আপনি 2-4 বছর আগেও দেখেন, ছাত্ররা স্পষ্ট বলতো উই হেট পলিটিক্স। কেন? যে রাজনীতির ভিতর পলিটিক্স ঢুকে গেছে, দুষ্টামি করে বলতো। আমরা দেখেছি এমনটি বলতো। এখন এই জেনারেশন বলছে তারা রাজনীতিতে আসবে। আপনি এটা সুন্দরভাবে নেবেন না। শুধু তাই নয়, সামাজিকভাবে কিন্তু রাজনীতিকে ঘৃণা করা হতো। বাসের কর্নারে লেখা থাকে এখানে রাজনীতি করবেন না, চা দোকানদার একটা বাংলা লিখে রাখে এখানে রাজনৈতিক আলাপ নিষেধ। এই অভিযোগ আমরা শুনেছি যে রাজনীতিতে ভালো মানুষ নেই, ভালো মানুষ নেই। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখা হয় যে আমাদের এই কলেজটা বা স্কুলটা রাজনীতি মুক্ত, অর্থাৎ আমরা পবিত্র। তাহলে রাজনীতি যদি ওখান থেকে উঠে আসে এই ছাত্রদের মাধ্যমে, অবশ্যই নীতিগতভাবে এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এটাকে পজিটিভলি নিলে ছাত্রদের প্রতি সুবিচার করা হবে। সেই ক্ষেত্রে এখানে একটা কথা না বললেই নয়, মুরব্বিয়ানার একটা প্রশ্ন আছে, অভিভাবকত্বের একটা প্রশ্ন আছে। আমরা এইরকম একটা সময় দেখলাম যে মুরব্বিয়ানার ঘাটতি আছে, অর্থাৎ ডাক দোহাই দেয়া, তাদেরকে বুঝানো। অথচ বয়সে মুরব্বী প্রচুর আছেন দেশে, কিন্তু কাজকর্মগুলো কিন্তু মুরব্বী সুলভ হচ্ছে না, অভিভাবক সুলভ হচ্ছে না। আমাদের প্রধান উপদেষ্টা ছাত্রদের প্রতি একটু দুর্বল। তিনি কিছু কথা বলেছেন যে ছাত্ররা আমার ক্ষমতার পাটাতন, ছাত্ররাই এই বিজয় এনে দিয়েছে, তিনি তার উপলব্ধি বলেছেন। এই জন্য তাকে বানিয়ে দেয়া হচ্ছে যে তিনি ছাত্রদেরকে রাজনীতিতে উস্কানি দিচ্ছেন। তিনি তো স্পষ্ট করে তার কথাটা বলেছেন যে ছাত্রদের রাজনীতিতে আসলে ভালো, এটা তো মন্দ কিছু বলেননি। তো ওই ক্ষেত্রে আমাদের কোনো কোনো দল থেকে, বিশেষ করে বিএনপি থেকে আপনি খেয়াল করে দেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ছাত্রদেরকে এত সুন্দর করে সম্বোধন করছেন, আজ পর্যন্ত একটা কটু কথা বলেননি। বিএনপি মহাসচিব কিন্তু তাদেরকে খুব স্নেহ করে কথা বলছেন। কিন্তু বিএনপির মধ্যম স্তর থেকে এমন এমন কথা বলা হয় যেটা কিন্তু ছাত্ররা কষ্ট পায়। ছাত্রদেরকে চট করে বলে ফেলা হলো হু আর ইউ, তুমি কে? এগুলো কিন্তু শোভনীয় কথা নয়। এই ছাত্ররা কে, এই ছাত্ররা কারা, তারা কি করেছে আপনি জানেন না, আবার যে প্রশ্ন করেন যে তুমি কে, এগুলো শোভনীয় নয়। আর মুরব্বীর জায়গা থেকে তো মোটেই শোভনীয় নয়। এই ছাত্ররা বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে যে ভূমিকা রেখেছে, কোনো কোনো ক্ষেত্রে বিএনপি কিন্তু তা পারেনি। তো ওই ক্ষেত্রে স্বাভাবিকভাবে বিএনপির কাছ থেকে তারা একটা স্নেহ আশা করতে পারে। আবার ছাত্রদের মনে রাখা উচিত, তাদের কেউ কেউ এমন সব ভাষায় কথা বলেন
সিনিয়র নেতাদের সম্পর্কে, ওইটাতে কিন্তু ওই সিনিয়র নেতারাও কষ্ট পান। কারণ 5 আগস্টের আন্দোলনটা, এটা ক্রেডিট নিয়ে কাড়াকাড়ি হচ্ছে, কার বেশি ক্রেডিট বড়াই হচ্ছে, এটা খারাপ কিছু না। ভালো জিনিসের কৃতিত্ব সবাই নিতে চায়, এই কথা তো সত্য। এই ছাত্ররা যদি 5 আগস্টে ব্যর্থ হতো, মৃত্যু ছাড়া কোনো পথ ছিল না তাদের। আবার এই ছাত্ররা যদি বিএনপি জামাতের সহযোগিতা না পেত, সফল হতো না 5 আগস্ট। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল। দুইটা সত্য মনে রাখতে হবে দুই পক্ষের। ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম। একটা ভিন্ন প্রসঙ্গে আসে, আমরা যদি বর্তমান সময়ের বাস্তবতা বিবেচনায় বলি যে আমরা মবের মূল্যকে বাস করছি, আমার মনে খুব একটা ভুল বলা হবে না। কথিত আন্দোলন ও মবের নামে রাষ্ট্রকে অকার্যকর ও ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আরো বলেন, মব করা বন্ধ করেন, না হলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। এই হুঁশিয়ারিতে মবক্রেসি বন্ধ হবে কি? দেখুন, এখন এই মবের সাথে যারা সম্পৃক্ত, যেটাকে মব ট্রিট করছি আমরা, তো এখানে আমার একটু ভিন্ন মত আছে। তো যেটি বলেছে এই বিষয়টি তার জায়গা থেকে সে সঠিকভাবেই বলেছে, আমি বলবো তার জায়গা থেকে সে যেটা বলেছে, তার অনুভূতির কথাটি তিনি বলেছেন। কিন্তু যেটাকে আমরা মব বলছি, বিভিন্ন জায়গায় দেখা যায় যে আজকে যারা পতিত স্বৈরাচার, তাদের এক শ্রেণীর সুশীলরা সমাজে এখনো রয়ে গেছে, তারা বিভিন্ন সময় তাদেরকে আবার ফিরিয়ে আনবার জন্য এই আন্দোলনকে মবক্রেসি হিসাবে এটাকে প্রমাণ করতে চাইতেছে। আমরা যদি বলি যে এই জুলাই বিপ্লবের সময় যে ঘটনাগুলো ঘটেছে, সেই ছবিগুলো আমাদের কাছে অনেক ফুটেজ রয়েছে, যে ছাত্ররা আন্দোলন করতেছে, ছাত্রলীগের সন্ত্রাসীরা কিরিচ দিয়ে তার পাকে বিচ্ছিন্ন করে ফেলেছে। সেই ভিডিও ফুটেজগুলো দেখার পরে আমরা অনেক সুস্থ মানুষ, সুস্থ থাকবার কথা নয়, তো সেই সন্ত্রাসের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, এদেশের জনগণ যারা এই পরিবর্তনের পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় অথবা দাবি করে, এবং তাদের বাড়িঘরে যদি কোনো আক্রমণ হয়ে যায়, সেটিকে আপনি মবক্রেসি বলবেন, মবের সাথে তুলনা করবেন, মব জাস্টিস বলবেন সেটিকে, না সেটি তার অনিবার্য পরিণতি হিসাবে সেটি সে পাচ্ছে? আপনি দেখবেন যে আজকে যেই 5ই আগস্টের পরে 32 নম্বরে যে ঘটনা ঘটলো, সারা দেশে কিছু ঘটনা ঘটলো, এই ঘটনাটি কেন ঘটলো? এদেশের মানুষ ভুলে যাচ্ছিল 5ই আগস্টের জুলাই বিপ্লবের কথা, সেখানে যে 2000 লোক নিহত হয়েছে, 30,000 লোক আহত হয়েছে, সেটি ভুলে গিয়ে আমরা নির্বাচনের দিকে আগাচ্ছিলাম। আমাদের সেই কথাগুলো মন থেকে মুছে যাচ্ছিল। সেই কথাগুলোকে কারা আবার সামনে নিয়ে আসলো? এই বিষয়টি কিন্তু আনতে হবে আমাদেরকে। যখনই আমরা বলবো যে এটাকে এই কাজগুলো ঠিক হয়নি, এই কি বলে আপনার ফেব্রুয়ারি মাসে এসে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এসে জুলাইয়ের পরে এই কাজগুলো কি ঠিক হচ্ছে কিনা, সারা দেশে যেই ঘটনাগুলো ঘটছে, আমি বলবো যে এই ঘটনাগুলো তাদের প্রাপ্য ছিল, এজন্য যে তারা এই ঘটনাগুলোকে আবার উস্কাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম। একই বিষয়ে মোস্তফা কামাল, আপনার মন্তব্য জানতে চাই। মবতন্ত্রের পরিধি যখন বইমেলায় পৌঁছে যায়, তখন আসলে মবকে স্বাভাবিকভাবে নেওয়ার আর কোনো সুযোগ আছে কিনা? অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। এর আগের অন্তত দুটা কথা উল্লেখ করতে হয়। একটি হচ্ছিল নূর হোসেন দিবসে, যে 0 পয়েন্টে সবাই আসো, আমরা হাজারে হাজারে লাখে লাখ কাতারে কাতারে আসছি 0 পয়েন্টে, তোমরা আসো। দেখা গেল একজনও নাই, না কেন্দ্রীয় আওয়ামী লীগের, না ঢাকা মহানগর আওয়ামী লীগের, না কোনো ওয়ার্ড আওয়ামী লীগের। উদ্দেশ্যই ছিল নিরীহ আবেগপ্রবণ কিছু কর্মীদেরকে ওখানে নিয়ে একটা নুইসেন্স ক্রিয়েট করা। তাদের কয়েকজন কিন্তু মার খেয়েছে। যত না মার খেয়েছে কথাটা শুদ্ধ, তার চেয়ে হচ্ছে মার খাওয়ানো হয়েছে একটা পরিস্থিতি তৈরি করার জন্য। এক পর্যায়ে 15 আগস্টে 32 নম্বরে ঘটানো হলো। সর্বশেষ আবার একটা উড়ো বক্তৃতা, অডিও বক্তৃতা দিয়ে আরেকটা পরিস্থিতি তৈরি করা হলো। 32 নম্বর একটা ঘটনা হলো। সর্বশেষ সেটা চলে গেল বইমেলায়। তো বইমেলায় ওখানে এই পরিস্থিতিটা কারা তৈরি করলো, খুব বুদ্ধি করে এই ঘটনা হয়েছে কিনা বিষয়টা, সেটা অবশ্যই দ্রুত তদন্ত করা উচিত। মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তার রিয়েকশন দিতে একটু দেরি করেননি। একই সাথে মাহফুজও কিন্তু দেরি করেননি, খুব কঠিন ভাষায় কথাটা বলেছেন। তো এই অর্থ যদি এই দাঁড়ায় যে আমরা মাঝে মধ্যে টোকা দিব, একটা উচ্ছৃঙ্খলতা তৈরি করব, আর একটা বাজে পরিবেশ তৈরি হবে। ঠিক এর আগে আপনার মনে থাকার কথা, শেখ হাসিনা বলেছিলেন শুধু যে তোমরা রেডি থাকো, আমি চট করে চলে আসবো একদিন, তোমরা হুট করে আমার সাথে এক হয়ে যাবা। তো ওনার চট করে আর হুট করেতে
দেশে কিন্তু একটা ধন্যবাদ নৈরাজ্য জানাচ্ছি তৈরি হয়ে মোস্তফা গেল। কামাল শহীদুল ওই ইসলাম। ক্ষেত্রে শেষ তারা ওই প্রশ্নটি আপনার নৈরাজ্য কাছে তৈরি রাখতে করবে, চাই। এই দিকের থেকে জি। সচেতনতা দরকার আছে। আমরা দেখছি স্থিতিশীলতা ফেরাতে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। ডেভিল হান্ট প্রসঙ্গে সার্জিস আলম বলেছেন, ডেভিল শুধুমাত্র আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। আওয়ামী লীগের কার্যক্রম যদি কোনো রাজনৈতিক দলের কর্মী করে তাকে গ্রেপ্তার করতে হবে। সমন্বয়কদের নাম ব্যবহার করে অপকর্ম করলে তাদেরও গ্রেপ্তার করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, সরকার কি তাদের অংশীজনদের ভেতর ডেভিল চিহ্নিত করতে পারবে? সরকার তাদের অংশীজনদের ভিতরে ডেভিল চিহ্নিত করবার প্রশ্নটা তো একটা পার্ট। তো ডেভিল হান্টের যেই মৌলিক কাজ, সেটি আমি মনে করি যে এটি আরও আগেই দরকার ছিল। এটি বিপ্লবের পরপরেই এই ডেভিল হান্টের যে কাজগুলো সেটি দরকার ছিল, কিন্তু তখন পারেনি। কারণ ছিল যে তখন আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী যারা ছিলেন তারা নন ফাংশনাল হয়ে ডিসফাংশনাল হয়ে পড়েছিলেন, যার কারণে সেই কাজগুলো করতে দেরি হয়েছে। তো এখন এই যে যারা এর সুযোগে, আপনি যেটি বলছেন যে এই সুযোগে কিছু সুযোগ সন্ধানী লোক, চাঁদাবাজ, তারা কোনো কোনো বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে, সমন্বয়কারীদের মানে তাদের কি বলে ব্যানার ব্যবহার করে, তাদের নাম ব্যবহার করে কিছু অনৈতিক কাজ করবার চেষ্টা করছে। এজন্য আমার মনে হয় যে উপদেষ্টাদের পক্ষ থেকে যে বক্তব্যটি দেওয়া হয়েছে এটি ঠিক আছে, কিন্তু ডেভিল হান্টের যে কাজ শুরু হয়েছে, আমার মনে হয় এর মধ্য দিয়ে যারা অনৈতিক কাজগুলো করছেন তারা যেমন সতর্ক হবেন, আর যারা পিছনে এই বিপ্লবের সময় যেই গণহত্যার সাথে জড়িত ছিলেন তাদের ভিতর থেকেও কিছু লোক ধরা পড়ছে। আমরা মনে করি এটা আশাব্যঞ্জক এবং এই কাজটি অব্যাহত রাখা দরকার। কিন্তু এই জায়গায় একটি জিনিস খেয়াল রাখতে হবে, যাতে এক্ষেত্রে মানবাধিকারের বিষয়টি মাথায় থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেটি মাথায় রাখতে হবে। আমার মনে হয় যে সে ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছে প্রশাসনে যারা কাজ করছেন তারা, এবং উপদেষ্টাদের পক্ষ থেকে এ ব্যাপারে একটি নির্দেশনা দেয়া হয়েছে। আমার মনে হয় যে এটি সঠিকভাবে যদি আগায় এবং এই ডেভিল হান্টের কাজ যদি সত্যিকার অর্থে সরকার যেভাবে চাচ্ছে সেভাবে যদি এটা বাস্তবায়ন করতে পারে, আমার মনে হয় যে যে বিশৃঙ্খলা, যে অশান্তি, ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম, ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি দেশবন্ধুর আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।